সংসারের সমস্ত কাজ স্তূপাকারে পড়িয়া অপেক্ষা করিতেছে, আর বধূ বধূ নিশ্চিন্ত মনে পাশের ওই গোয়ালা বাড়ির ছেলেটাকে কাছে বসাইয়া তন্ময় হইয়া তার সঙ্গে কি গল্প করিতেছেন। শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা জ্যোৎস্না ঘোষ রচিত একটি ছোট গল্প, মরমী। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি মরমী। সবই অদ্ভুত অনাসৃষ্টি। ধরন ধারণ তো একটুও ভালো নহে। সাধে কি আর বুড়ি শাশুড়ি অমন করিয়া জ্বলিয়া মরেন? জ্বালা যে সব তাঁরই। একটা দুটা কথা বলা, তা না বলিলে চলে কই? একেই তো অতি বেয়ারা সৃষ্টি ছাড়া অস্থিদগ্ধকারিণী বধূ। উহাকে লইয়া ঘর করাই তো এক মহা যাতনা। তার উপরে উহাকে যদি আশকারা দেওয়া যায় তবে কি রক্ষা আছে? আর কি ওই ঘর সংসারে মন বসিবে? না গৃহস্থ ঘরের কাজ করিতে হাত উঠিবে? পটের বিবির মতো রাত্রি দিন নিজের সাজসজ্জা দেহের তদ্বির লইয়াই ও দিন কাটাইবে। সেই শঙ্কাতেই তো শাশুড়ি ঠাকুরানী শাসনের নাকপাশ দিয়া তাহাকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছেন। একতরফা কলহের বহ্নি শিখার সঙ্গে কটূক্তির অগ্নিস্ফুলিঙ্গ তাই অনির্বাণ হইয়া নিয়ত এই গৃহে জ্বলে। বিভা নীরবে, একান্ত নীরবেই সব শুনিয়া যাইত, প্রতিবাদ করিত না, অন্য কাউকে দোষও দিত না। ভাগ্যই তার বিরূপ। জগৎ যে তার প্রতি সকল রকমে অকরুণ হইবে তাতে আর বৈচিত্র্য আছে কি? সে মুখ বুজিয়া নিজের করণীয় কার্যগুলি করিয়া যাইত। আর এই নীরব ঔদার্যই শ্বশ্রুকে পাগল করিয়া তুলিত। এ তো যে বলা কহা, কিছু কি ওর গায়ে লাগে না? ওর কি মানুষের দেহমন নয়? আঘাতের যাতনায় আহত যদি আঘাতকারীর সম্মুখে পড়িয়া ছটফট না করিল তবে আর আঘাত করিবার সার্থকতা কি? তার সহিষ্ণুতাই আঘাতকারীর মনকে আরো নবীন নিষ্ঠুরতায় উদ্দাম করিয়া তুলিয়া ব্যথা দিবার নব নব পন্থা আবিষ্কার করায়, দাগ যাহাতে আরো গভীর হইয়া বসে। জীবনের পরপারে গিয়াও আঘাতের ব্যথা তার মনে জাগিবে, তবেই না আঘাত করিয়া তৃপ্তি। দিন কাটে। হিতৈষিনী প্রতিবেশিনী আসিয়া উপদেশ দেন, বৌমা মুখ খোলো, চুপটি করে শুনে যাও কেন? কেই বা অত সহ্য করে? তাই না তোমায় অমন করে পেয়ে বসেছে ও? বাছা, ভালো মানুষটির কাল কি আর আছে? যে যত ভালো, কপালে দুঃখ তারই তত বেশি। মুখে মুখে জবাব দিও, কাজ করো না। দেখো ক্ষণ আপনি শাশুড়ি তোমার জব্দ হয়ে যাবে। বিভা উত্তর দেয় না, ভালো মন্দ কিছুই বলে না। হিতৈষিনী ছাড়িবার পাত্রী নহেন। উপদেশ যে দিলেন তা সফল হইল কি ব্যর্থ হইল না জানিয়া স্বস্তি হয় না, তাই বারবার প্রশ্ন করেন, কি বৌমা, যা বললুম শুনবে তো? মৌনতা বজায় রাখা যখন প্রায় অসম্ভব হইয়া ওঠে তখন ধীর কণ্ঠে বিভা উত্তর দেয়, না মাসিমা, সে আমি পারব না। গুরুজনের মুখের উপর কথা বলা, সে আমার দ্বারা জীবন থাকতে হবে না। যা বলেন সে আমার ভালোর জন্যেই, ভালো করে কাজ শিখব বলে। তা নিয়ে তার উপর কি রাগ করতে আছে?
কথায় বলে ভস্যে ঘি ঢালিয়া দেওয়া। এমন অমূল্য উপদেশের এই কিনা পরিণতি। প্রতিবেশিনীর ক্ষুব্ধ হইবারই কথা। বলিলেন, ওগো, আগুন কি আর ছাই চাপা থাকে? তুমি তোমার শাশুড়ির দোষ ঢাকবেই তো, কিন্তু তা কি আর ঢাকা পড়ে বাপু? ওকে তো আমরা আজ দেখছি না, দেখছি সেই বউবেলা থেকে। ওর গুণাগুণ সব আমরা জানি যে, অত বড় দুষ্ট দুর্জয় মেয়ে মানুষ এই তল্লাটে আর আছে? তুমি যেন বাছা ভালো মানুষের মেয়ে, সব সয়ে যাচ্ছ। শাশুড়ির ভয়ে দুটো ঠোঁট এক করো না, তাই তো ও মনের সুখে যা খুশি তাই করে যাচ্ছে। অন্য কেউ হলে এত সহ্য করত? আর কেউ হলে এতদিন। আর কেহ হইলে এতদিন যে কি করিত সেটা উজ্জ রাখিয়াই হিতার্থিনী স্থান ত্যাগ করেন। তারপর কখন আসিয়া বধূর নাম সংযোগে শাশুড়ি ঠাকুরানীর কাছে এমন কতগুলি কথা বলিয়া আপন ঘরে ফিরিয়া যান, যার ফলে বিভাদের গৃহে সেদিন ভীষণ কাণ্ড ঘটে। তার কতকটা তুলনা পাওয়া যায় সেই দাপর যুগের কুরুক্ষেত্র যুদ্ধে। তবে পার্থক্য আছে। সে ছিল দুই পক্ষে অস্ত্র বিনিময়, আর এ একতরফা বাক্যবান বর্ষণ, যার তীক্ষ্ণতা শানিত শায়ক হইতে এতটুকুও কম নয়। বুকে বাজেও তেমনি কঠিন আঘাত দিয়া। অগ্নিদাহের জ্বালা বড় প্রখর, বড় অসহ্য, কিন্তু সর্বদেহ যার নিয়ত অবিরাম দহনে জ্বলিতেছে, সে আর সেই জ্বালায় কষ্টবোধ করে না। দহনের তীব্রতা সহিয়া সহিয়া দেহ মন তার অসার হইয়া গিয়াছে, কিন্তু আর তার গায়ে লাগে না। তবু এই ব্যাপারের পরিসমাপ্তি এখানেই ঘটিল না। পুত্র কার্যস্থান হইতে বাড়ি আসিতেই জননী সবিস্তারে সালঙ্কারে তার মতো নিরীহ শ্বশ্রুর ওপর দুর্বিনীতা বধূর এই ভীষণ অত্যাচার কাহিনী বর্ণনা করিলেন। দোষীর মুখ হইতে কোনো কথা শুনিবার প্রয়োজনই হইল না। বিচারকের অটল গাম্ভীর্য মুখে আনিয়া রমেন্দ্রনাথ স্ত্রীকে কহিল, এই বাড়ি থাকতে হলে সব বিষয়ে আমার মায়ের আজ্ঞানুবর্তী হয়ে থাকতে হবে। তুমি যে তার অবাধ্য হবে, লোকের কাছে তার নিন্দামন্দ করবে, এ আমি কিছুতেই সইব না। কিছু বলা হয় না বলে বড্ড সাহস বেড়ে গেছে তোমার। এবার যদি আর একটি কথাও আমার কানে যায়, তাহলে ঘাড় ধরে ওই পথে তোমায় বার করে দেব। কেউ আমায় আটকাতে পারবে না, এ জেনে রেখো। কার্যরতা বিভা মুখ তুলিয়া শুধু স্বামীর দিকে একবার চাহিল মাত্র, উত্তরে একটি কথাও বলিল না। স্বামীর কর্তব্য সম্যক রূপে প্রতিপালন করিয়া রমেন্দ্রনাথ ঘরের মধ্যে চলিয়া গেল। মধ্যাহ্নে কি কাজে শয়নকক্ষের একদিককার একটি জানলা খুলিতেই বিভার দৃষ্টি গিয়া পড়িল পার্শ্বস্থিত খোলার বাড়ির অঙ্গনে উপবিষ্ট একটি ছেলের কচি কিশোর মুখখানির উপর। তাহার চোখ দুটাকে কে যেন সবলে সেই দিকেই টানিয়া রাখিল। চেষ্টা সত্ত্বেও দৃষ্টি ফিরিল না। দুইটা মানুষে এতটা সাদৃশ্যও থাকে, এ যে ঠিক সেই রকম দেখিতে। বৎসরাধিক পূর্বে গত বিভার সেই ছোট্ট ভাইটির অবিকল প্রতিচ্ছবি। ঠিক ঠিক তেমনি এক রাশ অবিন্যস্ত ঈষৎ কুঞ্চিত কেশ, নিটোল সুডৌল ললাট, উজ্জ্বল চঞ্চল দুটি চোখ, অল্প একটু বাদামি রঙের নেত্রতারকা, সব একরকম, সব শ্যামল বর্ণ, তেমনি হাসি মাখা রাঙা ঠোঁট দুটি, বয়সও দুজনের প্রায় একরূপ। বিভার চোখ দুটা জলে ভরিয়া আসিল। মাতৃহীন ছোট ভাইটি অসময়ে চলিয়া গিয়া তাকে যে কতটা ব্যথা দিয়াছিল তার সাক্ষী ছিলেন একমাত্র শুধু তিনি। মানব চিত্তের ক্ষুদ্রতম অংশটিও যার অগোচরে থাকে না। সেই একান্ত প্রিয়, অতি পরিচিত,
অকালে হারানো মুখখানির আভাস এই মুখে দেখিয়া আকুল আগ্রহে বিভা যেন অধীর হইয়া উঠিল। ছেলেটিকে একবার বুকে জড়াইয়া ধরিয়া বুভুক্ষিত তৃষিত চিত্তের দুর্দম পিপাসাকে কতকটা প্রশমিত করিবার জন্য একটা গভীর ব্যাকুলতা তার উদ্বেল মনটাকে একান্তই বিকল বিউভল করিয়া তুলিল। কিন্তু উপায়? পাশের বাড়িটায় যারা থাকে বিভা তাদের চিনিত। গোয়ালা কি কৈবর্ত এমনই একটা জাতি, কাজেই নিম্ন শ্রেণী বলিয়া এদের সঙ্গে কথা বলা পর্যন্ত বিভার নিষিদ্ধ। এতদিন এই নিষেধ সে মানিয়া আসিলেও আজ যেন মন কোনো বাধা মানিতে চায় না। তার শান্ত সহিষ্ণু চিত্ত হঠাৎ বিদ্রোহী হইয়া উঠিল। ক্ষণিক ইতস্তত করিয়া সে ডাকিল, খোকা, খোকা, ও ভাই খোকা। দৃষ্টিভরা বিস্ময় লইয়া ছেলেটি ফিরিয়া চাহিল। ব্যগ্রভাবে বিভা কহিল, তুমি কোন বাড়ির ছেলে খোকা? তোমায় তো কখনো দেখিনি। তার কথার শব্দে আকৃষ্ট হইয়া ঘরের মধ্য হইতে একটি প্রৌঢ়া রমণী বাহির হইয়া আসিল। বিভা তাকে চিনিত, এই বাড়িরই গৃহিণী সে। ছেলেটি নির্বাক হইয়া শুধু পলক হারা চোখ দুটা তুলিয়া বিভার দিকে চাহিয়া রহিল। কথার উত্তর দিল রমণী, ওকে আর আগে দেখবেন কি করে মা? ও তো এখানে থাকতো না, এই 2 দিন হলো এসেছে। আমার মেয়ের ছেলে। বাপ মা ওর বহুকাল গেছে, ছিল কাকার কাছে। তা এমন বরাত হতভাগার, সে কাকাটিও আজ মাসখানেক হলো সাপের কামড়ে মারা গিয়েছে। তাই কর্তা ওকে নিয়ে এলেন। গভীর আগ্রহে বিভা জিজ্ঞাসা করিল, ও এখন এখানেই থাকবে তো? মুখে একটা সক্ষোভ শব্দ করিয়া রমণী বলিল, আর কোথায় যাবে মা? কে আছে ওর আমরা ছাড়া? আমার পোড়া ভাগ্যি দেখুন, নিজেদের দিন চলা দায়, তাতে এই বোঝা পড়ল ঘাড়ে। কি যে করি মা, ভেবে আর কুলকিনারা পাই না। বলি, কথায় বাধা দিয়া বিভা বলিল, ওকে একবার এখানে পাঠিয়ে দাও না। কোথায় মা? আপনাদের বাড়ি? হ্যাঁ, আসুক না একটু, এখনই চলে যাবে। রমণী খানিকটা অবাক হইয়া চাহিয়া থাকিয়া বলিল, কেন মা, ওকে যেতে বলছেন কেন? মুহূর্ত দ্বিধার পর বিভা বলিল, আমার একটি ভাই ছিল, ঠিক অমনি দেখতে। ও বুঝেছি মা, বুঝেছি। ওরে বলাই, যা যা, ওই বাড়ির মায়ের কাছে যা, উনি তোর দিদি হন। ছেলেটি নীরবে দাঁড়াইয়া রহিল দেখিয়া ব্যাকুলভাবে বিভা বলিল, ছেলে মানুষ, একাও আসতে পারবে না, তুমি সঙ্গে করে নিয়ে এসো না, আমি দরজা খুলে দিচ্ছি। ত্রস্ত পদে সে নিচে নামিয়া আসিল। শ্বশ্রুদেবী তখন নিদ্রামগ্না। দিবানিদ্রা শেষে 1 ঘটি মিছরির শরবত খাইয়া একটু পানদোক্তা মুখে দিয়া ঘরের বাহিরে আসিতেই শাশুড়ি ঠাকুরানীর সারা দেহে কে যেন লঙ্কা বাটা মাখাইয়া দিল। সংসারের সমস্ত কাজ স্তূপাকারে পড়িয়া অপেক্ষা করিতেছে, আর বধূ নিশ্চিন্ত মনে পাশের ওই গোয়ালা বাড়ির ছেলেটাকে কাছে বসাইয়া তন্ময় হইয়া তার সঙ্গে কি গল্প করিতেছেন। কোনো দিকে ভ্রুক্ষেপ মাত্র নাই। নিজ জাতির বালকটাকে একেবারে তুলিয়া আনিয়াছে উপরের শয়ন কক্ষে, বসাইয়াছে নিজের একান্ত সন্নিকটে। না, ম্লেচ্ছাচারী গৃহের কন্যাকে আনিয়া তাদের জাতি ধর্ম কিচ্ছু আর রহিল না, সব গেল। দুর্দমনীয় ক্রোধে দিশাহারা হইয়া তিনি যে কি করিবেন ভাবিয়া স্থির করিয়া উঠিতে পারিলেন না। বধূর এত বড় দুঃসাহস আসিল কোথা হইতে, তাই শুধু আপন মনে চিন্তা করিতে লাগিলেন। সত্যই বিভার সেদিন কোনো দিকে দৃষ্টি ছিল না, অন্য চিন্তাও তার মনে আসিল না। সে যেন অপর এক জগতে আসিয়া পড়িয়াছে। তার একবারও মনে জাগে নাই যে এইভাবে ছেলেটিকে লইয়া
তন্ময় হইবার পরিণাম কি। সব ভুলিয়া সে এক দৃষ্টে বালকটির দিকে চাহিয়াছিল। এ তার কেহ নহে, তাদের হইতে অনেক দূরে এর স্থান। মধ্যের ব্যবধানটা কোনো মতেই মুছিয়া দিবার উপায় নাই, এই কথা সে সম্পূর্ণরূপেই ভুলিয়া গিয়াছিল। এ তার ভাই, সেই ভাই যে অভিমান করিয়া কোথায় লুকাইয়াছিল, আজ ফিরিয়া আসিয়াছে। বহুদিন বর্ষণান্তে মেঘজাল সরাইয়া নবীন রবিকর যেমন অপূর্ব দ্যুতিতে দেখা দেয়, বিভার ক্লিষ্ট মুখেও পুলকের আভাস তেমনি ভাবে ফুটিয়া উঠিয়াছিল। স্নেহের আকর্ষণ বড় তীব্র। ঐকান্তিক স্নেহ মানুষকে যত নিকটে আনে, এমন আর কিছুতেই পারে না। একান্ত অপরিচিতা এই তরুণীর মুখে চোখে ছেলেটি কি দেখিল কে জানে। কিছুক্ষণের মধ্যেই বিভাকে সে তার নিতান্ত আপনজন বলিয়াই জানিল। তার ক্ষুদ্র জীবনের ইতিহাস হইতে প্রতিদিনকার সহস্র খুঁটিনাটি ঘটনা সে এই কয়েক ঘণ্টার মধ্যেই বিভাকে জানাইয়া দিল। সে কথা বলিতে লাগিল। বিভা এক দৃষ্টিতে চাহিয়া রহিল শুধু তার মুখের দিকে। এতদিনকার অতৃপ্ত তৃষ্ণা বুঝি সে একদিনে মিটাইয়া লইতে চায়। ঘর সংসার, শাশুড়ি, স্বামী সবই তখন তার মন হইতে মুছিয়া গিয়া কোনো বিগত দিনের মধুর স্মৃতি সেখানে দীপ্ত হইয়া উঠিয়াছে। সুখ শান্তিময়, মুক্ত, অবাধ, আনন্দ উচ্ছল কুমারী জীবন। সেখানে ছিল শুধু অপর্যাপ্ত আদর, মমতা, অবিরাম হাসি ও হর্ষ। বিধিনিয়মের শৃঙ্খল, নিয়মের গণ্ডি যেখানে তাকে আড়ষ্ট করে নাই, শাসনের নাগপাশ যেখানে ঘিরিয়া ছিল না। সেই দূরে অপসৃত দিন, কত দূরে, কত দূরে আজ। বিভার চমক ভাঙিল রমেন আসিয়া ঘরে দাঁড়াইতে। বাড়িতে পা দিয়াই পত্নীর নূতন কীর্তির বিবরণ শুনিয়া ঘৃত সিঞ্চিত বৈশ্যানরের মতোই ভয়াবহ মূর্তি লইয়াই সে আসিয়াছিল। কঠিন আঘাতে সুমধুর স্বপ্নজাল ছিঁড়িয়া গিয়া সুপ্ত ব্যক্তি যেমন সৎ রাশে জাগিয়া ওঠে, স্বামীর পদশব্দে চকিতা বিভা তেমনি ভীতিত্রস্ততায় চাহিয়া দেখিল। বলিদানের জন্য আবদ্ধ পশু হয়তো এমনই সকরুণ শঙ্কিত দৃষ্টি লইয়া চাহিয়া থাকে। মৃদু কণ্ঠে বিভা ছেলেটিকে লক্ষ্য করিয়া বলিল, বলাই, তুমি এখন বাড়ি যাও ভাই। বলাই উঠিয়া দাঁড়াইল। বিভা ব্যস্তভাবে সরিয়া আসিয়া স্বামীর জুতার ফিতায় হাত দিল। পায়ে একটা ঝাঁকানি দিয়া রমেন বিভার হাত হইতে পা সরাইয়া লইয়া রুক্ষস্বরে কহিল, থাক থাক, আর অততে কাজ নেই। এই আপদটা জুটল কোথা থেকে? কে ওকে জোটালে? মৃদু কণ্ঠে বিভা কহিল, আমি ওকে ডেকে এনেছি। তোমার সাহসটা এত বেশি হবার কারণ কি তাই শুনি? বলা নেই, কওয়া নেই, একটা ছোট জাতের ছেলেকে ঘরে এনে এত আদর কারানো হচ্ছে কেন? বিভা ধীর কণ্ঠে উত্তর দিল, ও দেখতে ঠিক আমার ছোট ভাই মলিনের মতো। দেখে বড্ড মন কেমন করতে লাগল। দেখতে মলিনের মতো, তাই ও মলিন হয়ে গেল? চিতা থেকে উঠে এলো বুঝি ও তোমার জন্যে? যত সব লক্ষ্মী ছাড়া কাণ্ড। আই ছোড়া, যা যা, বাড়ি যা তুই, বাড়ি যা তুই। ছোট লোকের আস্পর্ধাও তো কম নয়। ওই বা কি বলে এসে উঠল ঘরের মধ্যে? ভেবেছ কি তোমরা কিচ্ছু বলা হয় না বলে ভারী সাহস হয়েছে না? বলাই সৎরাশে পলাইল। বিভা নীরবে স্বামীর পরিত্যক্ত জামা গেঞ্জি তুলিয়া আলনায় রাখিল, চটি জুতা আগাইয়া দিল। বাহিরে শ্বশ্রুর কণ্ঠ তখন
সানাইকেও পরাভূত করিয়াছিল। ঘরের মধ্যে রমেন্দ্রও বলিতেছিল, মা বকে কি সাধে, যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার না করলে চলে কই। প্রবৃত্তি বা কি নীচ, একটা ছোট জাত, সে হলো ওর ভাই, গলায় দড়ি। বারণ করে দিচ্ছি, খবরদার ওই ছোঁড়া যেন আর এই বাড়িতে না আসে। ভালো হবে না তাহলে, জেনে রেখো। বিভা নীরবে ঘরের বাহিরে গিয়া কাজে মন দিল। ব্যাপারটার জবনিকাপাত কিন্তু এইখানেই হইল না। শাশুড়ি স্বামীর বিস্ময় সীমা অতিক্রম করিল সেই বাধ্য, বিনীত, চিরশান্ত বধূ। তার এত সাহস, কারো নিষেধ সে গ্রাহ্য করে না। দিনের পর দিন তাদেরই চোখের উপর ছেলেটাকে ডাকিয়া বাড়িতে আনে, গল্প করে, সকলকার অলক্ষ্যে সঙ্গোপনে হয়তো তাকে কিছু না কিছু খাইতেও দেয়। বলিলেও শোনে না, বারণ মানে না। কি আদর, কি যত্ন ওই নীচ জাতির ছেলেটাকে! এ কি কাণ্ড! রমেন বলিয়া বলিয়া অবশেষে নিরুপায় হইয়াই খান্তি দিল। কিন্তু শাশুড়ি তো তাই বলিয়া নীরব থাকিতে পারেন না। ও যে তাহা হইলে আরো বাড়াইয়া তুলিবে। তাই তার রসনার আর বিশ্রাম নাই। কিন্তু কেই বা শুনে সে কথা, কাকেই বা বলিতেছেন তিনি? যেন কাঠের পুতুল, বলো কহ যাই করো সমান নির্বাক, যন্ত্রচালিতের মতো নিজের কাজ করিয়া যাইতেছে। তারপর বাকি সময় কাটিতেছে ওই ছেলেটার সাহচর্যে। আর সেই ছেলেটাই কি কম নির্লজ্জ? মাতা পুত্রে প্রতিদিন তাকে কুকুর বিড়ালের মতো দূর দূর করিয়া তাড়াইয়া দিলেও সে আসিতে ছাড়ে না। এ কি গ্রহ, কি সম্মোহন মন্ত্রে যে বলাই বিভাকে বাঁধিয়াছিল তাহা সেই জানে। তার সারা চিত্ত অধীর আগ্রহে উন্মুখ আকুল হইয়া থাকিত সেই দিকে। পরিতৃপ্ত চিত্তে আর তার কোনো ব্যথা, কোনো দুঃখ ছিল না। শ্বশ্রু স্বামীর নিক্ষিপ্ত সমস্ত অস্ত্রগুলা তার পুলক বর্মচ্ছাদিত চিত্তে ঠেকিয়া মাটিতে লুটাইয়া পড়িত। যাহা হারাইয়াছিল তাহা আবার সে পাইয়াছে। তাহার ভাইটি ফিরিয়া আসিয়াছে। এ তার কত বড় আনন্দ, কত তৃপ্তি, কে বুঝিবে? পদে পদে অপরাধ ঘটে, অন্যমনা চিত্ত, সংসারের কাজে হয় কত ত্রুটি। ক্রুদ্ধ স্বামী কটুকাটব্য করেন, শাশুড়ি করেন বধূর ঊর্ধ্বতন 14 পুরুষ উদ্ধার। তবুও তার চেতনা নাই। এমন তো সে ছিল না। যখন যা বলিয়াছেন মৌন স্থিরতায় অবিচলিত ধৈর্য লইয়া সব সে শুনিয়া গিয়াছে। আজও যে না শুনে তা নহে, তবে ওই একটা কথা, ওই ছেলেটা সম্বন্ধে কিছু বলিলে যেন সে কানেই তুলিতে চায় না। এ তো ভালো কথা নহে। নিজের তুনে সঞ্চিত স্বর যতগুলি ছিল একে একে সব কয়টা নিক্ষেপ করিয়াও যখন কোনো ফল হইল না, তখন সত্য সত্যই নিতান্ত হতাশ হইয়া শ্বশ্রু ঠাকুরানী তার পুত্রের শরণ লইলেন। এইভাবে আর কিছুদিন কাটাইতে পারিলেই তো বধূ তার হাতের বাহির হইয়া পড়িবে, সকল কথাই অগ্রাহ্য করিবে। এই বেলা ওর শাসনের দরকার যে। সেদিন রবিবার, আপিস বন্ধ। রমেন্দ্রনাথ নিশ্চিন্ত মনে আরাম কেদারায় পড়িয়া কি একখানা বই দেখিতেছিল। পুত্রের নিকট আসিয়া মাতা বলিলেন, হ্যাঁ রে রমে, তোর চোখ আর কান দুই কি গিয়েছে? তুই বেঁচে আছিস না মরে ভূত হয়েছিস, তাই আমায় বল দেখি। জননীর কথায় উঠিয়া বসিয়া পুত্র প্রশ্ন করিল, কেন, হয়েছে কি? নতুন আর কি হবে? যা হয়েছে তাইতে যেই প্রাণান্ত হলো আমার। বউ কি কাণ্ড করছে তা দেখছিস?
একটা ছোট জাতের ছোড়াকে নিয়ে এই মেলামেশা, লোকে দেখলে কি বলবে বলতো? এত যে বলা কওয়া, কিছুই শোনে না, এমনি বেয়াড়া হয়েছে ও। ঈষৎ অপ্রসন্ন মুখে রমেন্দ্র কহিল, কেন যে শোনে না তা আমি জানি না, কিন্তু ওই একটা নেহাত বাচ্চা ছেলে, ওর সঙ্গে মিশলে লোকে কি বলবে মা? কেউ কিছুই বলবে না। গভীর বিস্ময়ে মা গালে হাত দিয়া বলিলেন, ও, তুই একবারে মানুষের বার হয়ে গেছিস। বউ মন্তর দিয়ে তোকে একেবারে গোভূত করে ফেলেছে। তোতে আর পদার্থ নেই, একেবারে বউয়ের ছক্কা গোলাম হয়েছিস তুই, নইলে এই কথা বলিস? হ্যাঁ? বিরক্ত চিত্তে রমেন্দ্র কহিল, তা এখন আমায় কি করতে হবে? করতে আর কি হবে? বউয়ের এই বেয়াড়াপনা আদিক্ষেতা বন্ধ কর। ছোড়াটার সঙ্গে কথা বলা, বাড়িতে আসা। শেষ পর্যন্ত না শুনিয়াই হতাশভাবে রমেন্দ্র কহিল, ঢের বলেছি মা, অনেক চেষ্টা হয়েছে, তুমিও কিছু ছেড়ে দাওনি। এততেও যদি না শোনে, কি করব বলো? কি করব বললে তো হবে না বাছা। তোমার স্ত্রী, তুমি যদি ওকে শাসনে না রাখতে পারো, তাহলে কেমন হয়? পুরুষ মানুষ তুমি, স্বামী তুমি, তোমার কথাও শোনে না? অন্য কথা নয় মা, শুধু এইটাই শোনে না। কি করব? কি করব বললে হয় কি বাছা? যা হয় কর। যা হয় কি করব মা? ধরে মারতেও পারি না, পথেও বার করে কিছু সত্যি সত্যি দেওয়া যায় না, মুখে বলার ত্রুটি নেই। এ তো তুমি দেখছো। ছোড়াটাও সমান বেহায়া, কিছুতেই আসতে ছাড়বে না। আর কি করব তুমি বলে দাও মা। বলিয়া দিবার মতো কিছু মাও সহসা খুঁজিয়া পাইলেন না। নিরুপায় হইয়াই না তিনি আসিয়াছেন পুত্রের কাছে। কি করা যায়? এত সহিবার শক্তি বা সে পায় কোথায়? জলেও আগুন জ্বলে, তার দেহ মন বুঝি তাহা অপেক্ষাও শীতল। সহিতে হইবে বলিয়াই কি বিশ্বনিয়ন্তা অসীম সহ্য শক্তি দিয়া তাকে জগতে পাঠাইয়াছেন? হয়তো তাই। মাকে নীরব দেখিয়া মৃদু হাসির সঙ্গে রমেন্দ্র কহিল, আর সব কাজই যখন ঠিক মতো পাচ্ছ ওকে দিয়ে, তখন ওই তুচ্ছ ব্যাপারটা নিয়ে অশান্তি বাড়াও কেন মা? ও ছেড়েই দাও না। ছেলেটা ওর ভাইয়ের মতো দেখতে। ওর সঙ্গে কথা বলে ওকে কাছে রেখে ও যদি খুশি হয়, হোক, কি ক্ষতি তাতে আমাদের? ছেলেটাকে পেয়ে ভাইয়ের কথাও ভুলেছে। বাদামের শক্ত খোলার নিচে অবস্থিত নরম শ্বাসটুকুর মতো রমেন্দ্রের বাহিরের কঠিন আবরণখানার তলায় কতকটা কোমলতা নীরবে আত্মগোপন করিয়াছিল। পত্নীর জন্য চিত্তে তার স্নেহের অভাবও ছিল না। তবুও যে ঝড়ঝঞ্ঝা বহিত, সেটা তার স্বভাব। একান্ত প্রিয় ছোট ভাইটিকে হারাইয়া বিভা কতখানি ব্যথা পাইয়াছে এ সে বুঝিত। বলাইকে পাইয়া বিভার দগ্ধ অন্তর কতকটা শান্ত হইয়াছে তাও তার অজ্ঞাত ছিল না। তবুও কতকটা জননীর কথায়, কতকটা নিজের প্রকৃতিগত বৈশিষ্ট্যে এ লইয়া বিভাকে নানা কথা শুনাইতে সে ছাড়ে নাই। তবে তাহার কথায় প্রখরতা থাকিলেও কাজে কিছু করিবার সাহস ছিল না। বিভাও সেটা বুঝিয়াছিল। সে মুখে যতটা বিরক্তি প্রকাশ করুক, অন্তরে ততটা বিরক্ত হয় নাই। স্বামীর কাছে এইটুকু পাইয়াই বিভা পরম সুখী হইয়াছিল। তার মনোভাব তিনি বুঝিয়াছেন, এই যথেষ্ট। ছেলের কথায় মা ঝাঁঝিয়া বলিলেন, তুই আর জ্বালাস নে রমেন, ও হলো ওর ভাই। ভাইয়ের মতো দেখতে বলেই ওই ছোট জাতের ছোঁড়াকে ভাই বলে মাথায় তুলে নাচতে হবে নাকি? যত অনাছিষ্টি কথা। না বাবু, এসব আমি সইতে পারবো না। ভালো কথাই বলছি, এর একটা বিহিত তুমি করো, নইলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাই।
বউ চোখের সামনে যা খুশি তাই করবে, এ বাছা আমি সইতে পারবো না, তা বলে দিলুম। বলে, কি করব? করবার আবার ভাব না। পুরুষ মানুষ না তুই, ওনা তোর স্ত্রী। নিজের পরিবারকে যে শাসনে না রাখতে পারে, তার গলায় দড়ি, জীবনে ধিক। মনের ভাবটা চলন ভঙ্গিমায় প্রকাশ করিয়া মা সেই স্থান ত্যাগ করিলেন। ঘরের মাঝখানে বিভা বসিয়া আছে, আর তার পিঠের উপর মাথা রাখিয়া আধশোয়া ভাবে বলাই আপন মনে কত কি বলিয়া চলিয়াছে। বিভার ওষ্ঠে মৃদু হাসি, দুই চোখের দৃষ্টি স্নেহমধুর। রমেন্দ্রের মনটা একেই তাতিয়াছিল, তাহাতে সম্মুখেই ছেলেটাকে এমনভাবে বিভার গায়ের উপর পড়িয়া থাকিতে দেখিয়া সে আরো উগ্র হইয়া উঠিবে, এ আর বিচিত্র কি? উভয়ের দিকে চাহিয়া শ্লেষকটু কণ্ঠে সে কহিল, এই যে আদুরে গোপাল এসে জুটেছেন, ওর কি বাড়ি ঘর কিছু নেই যে সর্বক্ষণ আছে এখানে? আর ওকেই বা কি বলি, আমার বাড়ির লোকটি তো কম নন। এত যে বলি, কথা গ্রাহ্যই নেই। দুই সমান। রুচি প্রবৃত্তিও কি তেমনই? ওই ছোট জাতের ছেলেটাকে নিয়ে এত মাখামাখি করতে ইচ্ছেও হয়। যেমন ছোট ঘরের মেয়ে, চালচলন প্রবৃত্তিও তার তেমনই। সরাহত বিহঙ্গ ব্যথিত দৃষ্টিতে আঘাতকারীর দিকে চাহিয়া থাকে। প্রতিকার প্রতিবাদ করিবার শক্তি হইতে সৃষ্টিকর্তা তাকে বঞ্চিত করিয়াছেন। নীরবে আঘাত সহিবার জন্যই তার জীবন। বিভা স্বামীর রোষতপ্ত মুখের দিকে একবার মাত্র চাহিয়া মাথা নিচু করিয়া রহিল। বলাই শুষ্ক মুখে কহিল, দিদি, আমি এখন বাড়ি যাই। মানব মন বুঝিতে শিশুচিত্ত বড় পারদর্শী। বিভা ভিন্ন এই বাড়ির কেহ যে তাহার উপর প্রসন্ন নয়, বলাই তাহা বেশ জানিত। তবুও তার মাতৃস্নেহ বঞ্চিত বুভুক্ষু অন্তর বিভার অকৃত্রিম স্নেহ মমতার অদম্য আকর্ষণ কিছুতেই কাটাইতে পারিত না। গোলাপের কাঁটার মতো মাতাপুত্রের নিকট হইতে প্রাপ্ত তিরস্কার লাঞ্ছনা তার গায়ে বিঁধিলেও ব্যথা দিত না। বিভার ভালোবাসার তুলনায় ওইটুকু সহিতে তার আপত্তি ছিল না। তবে সাধ্যমতো মাতাপুত্রের সান্নিধ্য সে এড়াইয়া চলিত। রমেনকে দেখিলেই সে পলাইয়া যায়, বিভাও তাকে বারণ করে না। কিন্তু আজ কেন কে জানে, বলাইয়ের কথার উত্তরে সে মৃদু কণ্ঠে কহিল, এই তো এলি, একটু পরে যাস। কেন, কি হবে ওর থেকে তাই শুনি? কাজকর্ম কিচ্ছু নেই, খালি ওইটাকে নিয়ে আদর কারানো হচ্ছে। অত ছাড়া আপদ কোথাকার, নড়ে না এখান থেকে। এই ছোড়া, জানা, তোর বাড়ি জানা। কিছুক্ষণ পরে রমেন পুনরায় কহিল, আমার জামা কাপড় বার করা হয়েছে, না ওকে নিয়েই মত্ত হয়ে সেসব ভুলে বসে আছো? বিভা একবার স্বামীর দিকে চাহিয়া দেখিল। মিথ্যাকে যত জোর দিয়াই প্রকাশ করা হোক না কেন, নিজের মনের কাছে সে মিথ্যাই থাকিয়া যায়। লুকাচুরি চলে আর সকলের সঙ্গেই, চলে না শুধু আপন মনের কাছে। বলাইকে লইয়া বিভা যত তন্ময় হইয়াই থাকুক, সংসারের সর্বকার্যে আজও সে একাধারে পাচিকা ও পরিচারিকা। বিভার সেই দৃষ্টি হয়তো রমেনকে কিছু অপ্রতিভ করিল। আর কিছু না বলিয়া ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়াইয়া চুলের উপর চিরুনি চালাইতে লাগিল। বন্ধু গৃহে রমেনের নিমন্ত্রণ ছিল। বিভা পূর্বেই রেশমি চাদর ও পাঞ্জাবি গুছাইয়া ধুতিতে চুনট করিয়া রাখিয়াছিল। সেগুলি স্বামীর হাতের কাছে আনিয়া দিল। কাপড়খানা তুলিয়া লইয়া গম্ভীর কণ্ঠে রমেন্দ্র কহিল, স্নো, সেন্টের শিশি, পাউডার বার করো। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলিয়া বিভা জিনিসগুলা বাহির করিতে লাগিল।
বলাই তার কাছে একটু আগাইয়া আসিল। সবুজ রঙের সেন্টের শিশিটার দিকে লুব্ধ নেত্রে বার কতক চাহিয়া মৃদুকণ্ঠে সে জিজ্ঞাসা করিল, ওতে কি আছে দিদি? বিভা ফিরিয়া দেখিল বালকের দুই চোখে ব্যগ্র লোলুপতা। কোমল কণ্ঠে সে কহিল, এতে এসেন্স আছে ভাই। চাকচিক্যময় রঙিন শিশিটা বলাইকে নিতান্তই মুগ্ধ করিয়াছিল। সম্মুখে রমেন্দ্র, কিছু বলিবারও সাহস হয় না, অথচ শিশিটা একবার হাতে লইয়া দেখিবার ব্যাকুল আগ্রহ দুর্দমনীয় হইয়া উঠিয়াছে। বিভা তার দিকেই চাহিয়াছিল। বলাইয়ের মনোভাবটা স্বচ্ছ কাচের মতোই তার কাছে সুস্পষ্ট হইয়া উঠিয়াছিল। শিশিটি একবার মাত্র তার হাতে দেওয়া, ছেলে মানুষ, দেখিতে ইচ্ছা হইতেছে, একবার দেখিয়াই এখনই সে ফিরাইয়া দিবে। কিন্তু সম্মুখে রমেন্দ্রনাথ, পুলিশ প্রহরী বেষ্টিত অপরাধী, যেমন অন্তরস্থ সকল ইচ্ছাকে সবলে দমন করিয়া স্তব্ধ হইয়া থাকে, তেমনি ভাবে বিভা নীরব রহিল। তার স্বাধীনতা কতটুকু! কিন্তু বলাই বিভাকে নীরব থাকিতে দিল না। মৃদু কম্পিত কণ্ঠে সে ডাকিল, দিদি, দিদি। বিভা বুঝিল সে কি বলিতে চায়। মনের মধ্যকার ভীতি দ্বিধাটুকু জোর করিয়া সরাইয়া দিয়া শিশিটি তুলিয়া বলাইয়ের হাতে দিয়া বলিল, এই নে, দেখ। কাঙ্ক্ষিত রত্নলাভের তীব্র আনন্দে অধীর চিত্তে ফুল্ল মুখে বলাই হাত বাড়াইয়া শিশিটি লইল। সঙ্গে সঙ্গে রমেন্দ্রের রুক্ষ তীক্ষ্ণ কণ্ঠ বাজিয়া উঠিল, যত অনাসৃষ্টি কাণ্ড! ওই বাদরের হাতে দেওয়া হলো সেন্টের শিশি? এখনই ভেঙে সব নষ্ট করবে। 5 টাকা দাম ওটার। সেটা মনে আছে? ওসব আদর আদিক্ষেতা করতে হয় যদি, তাহলে বাপের বাড়ি থেকে পয়সা এনে সেই পয়সায় করো। আমার বাড়িতে ওসব চলবে না। এই হতভাগা উল্লুক ছোঁড়া, রাখ শিশি, এক্ষুনি ভাঙবি। অতিরিক্ত সাবধানতাই হয় অনেক সময় বিপদের হেতু। রমেন্দ্রের চিৎকারে বলাইয়ের মুখ শুকাইয়া গিয়াছিল। স্পন্দিত বক্ষে ব্যস্তভাবে শিশিটা টেবিলের উপর রাখিতে গিয়াই তার কম্পিত হাতখানা আরও কাঁপিয়া শিশিটা টেবিল হইতে ঘরের মেঝেই পড়িয়া শতধা চূর্ণ হইয়া গেল। তীব্র মধুর গন্ধে ঘরখানা নিমেষে সুরভিত হইয়া উতল হাওয়ায় সারা ভবনে সেই সুবাস ছড়াইয়া পড়িল। বিভা ও বলাই দুইজনেই আড়ষ্ট। কঠিন অপরাধে অপরাধী যে দৃষ্টি লইয়া সভয়ে বিচারকের দিকে চাহিয়া দণ্ডাজ্ঞার প্রত্যাশা করে, উভয়ের চোখে মুখে সেই ভাব সুপরিস্ফুট। কি যে ঘটিবে বিভা বুঝিয়া উঠিতে পারিল না। অসহ্য ক্রোধে নিমেষ মাত্র স্তব্ধ থাকিয়া রুদ্র দৃষ্টিতে উভয়ের দিকে চাহিয়া রমেন্দ্র লাফাইয়া উঠিল। হতভাগা শুয়ার, যা ভেবেছি ঠিক তাই, ভাঙলি সেন্টটা? কথার সঙ্গে সঙ্গেই অদূরে রক্ষিত হকি স্টিকটা টানিয়া লইয়া সজোরে তার কয়টা আঘাত বলাইয়ের পিঠে বসাইয়া দিল। বলাই আর্ত সুরে কাঁদিয়া উঠিতেই বিভার চমক ভাঙিল। ব্যাকুলভাবে স্বামীর হাত দুইটি ধরিয়া বলিল, মেরো না ওগো, আর মেরো না। একটা পৈশাচিক হিংস্রতা রমেন্দ্রকে তখন উদ্দাম করিয়া তুলিয়াছিল। সবলে বিভাকে একটা ধাক্কা দিয়া কহিল, সরে যাও বলছি। তার হস্তস্থিত বেতটা পুনরায় বলাইয়ের পিঠে গায়ে উঠিল পড়িল। ছেলেটা আর্ত স্বরে চেঁচাইতে লাগিল। রমেন আবার ঘা কতক তার কাঁধে পিঠে বসাইয়া দিয়া বলিল, দূর হয়ে যা, যা, আর কখনো যদি এখানে দেখি তোকে তাহলে একবারে মেরে ফেলব। হতভাগা, আপদ জ্বালিয়ে খেলে। বলাইয়ের চিৎকারে আকৃষ্ট হইয়া তার মাতামহী ছুটিয়া আসিয়াছিল। সে কাঁদিয়া বলিল,
আরও আসবে না বাবু, কখনো আসবে না, এবারকার মতো ছেড়ে দাও, মরে গেল যে। রমেন্দ্র ঈষৎ অপ্রতিভভাবে বেতটা ফেলিয়া দিল। বালককে বুকে লইয়া তার মাতামহী সজল চোখে বাহির হইয়া গেল। বালকের শ্যামল দেহে রক্তরাগ ফুটাইয়া কাটিয়া কাটিয়া বেতের দাগ বসিয়াছে। নির্বাক নিশ্চল হইয়া বিভা সেই দিকে চাহিয়া রহিল। একটি কথাও তার মুখ দিয়া বাহির হইল না। প্রহারের শব্দে রমেন্দ্রের জননীও দ্বারের কাছে আসিয়া কিছু দূরে দাঁড়াইয়া একান্ত তৃপ্তির সহিত ভিতরের ব্যাপারটা উপভোগ করিতেছিলেন। এমন মার খাইয়া ছেলেটা আর যে এই বাড়িতে আসিবে না, এই বিষয়ে তিনি নিঃসন্দেহ। আপদ বিদায় হইল, অস্থিদাহ কমিল, তাড়াইবার নাকি উপায় নাই। এই তো তাড়ানো গেল। কথায় বলে মারের চোটে ভূত পালায়, তো একটা ছোট্ট ছেলে। প্রীতি বিকশিত নয়নে মা একবার পুত্রের দিকে চাহিলেন। দীর্ঘকালের মধ্যে পুত্রের কোনো কার্য যে তাকে এতটা তৃপ্তি দিয়াছে এমন মনে হইল না। তবে এ সবই তার সেই ক্ষণ পূর্বেকার অমূল্য উপদেশবাণীরই ফল, তাতে আর সন্দেহ নাই। বধূরও ব্যথাক্ষুব্ধ মুখখানা তার প্রাচীন দেহমনে পুলক শিহরণ জাগাইল। ঠিক হইয়াছে, এইবার বুঝুক মজাটা। মনের আনন্দ নিরালায় উপভোগ করিবার জন্য মা পায়ে পায়ে সরিয়া পড়িলেন। যাইতে যাইতে বলিয়া গেলেন, রমু, তাহলে তুই এইবার যা, দেরি হচ্ছে যে। তার মনে আশঙ্কা জাগিতেছিল, বধূর ম্লান মুখ বুঝি এখনই পুত্রের মনে করুণা জাগাইয়া তুলিবে, সান্ত্বনার বাণী উচ্চারণ করাইবে। সর্বনাশ, তাহা হইলে আর রক্ষা আছে কি? রমেন্দ্র একবার স্ত্রীর দিকে চাহিল। সেই অবর্ণনীয় যন্ত্রণাকাতর মুখশ্রী তার চিত্ত উদ্বেল করিয়া তুলিল। চূর্ণ কাঁচ খণ্ড যেন বিভার শতধাদীর্ণ অন্তরের প্রতীক। নীরবে সে ঘর হইতে বাহির হইয়া গেল। বুকের রক্তে পশ্চিম গগন প্রান্ত আরক্ত করিয়া দিনান্তের কান্ত রবি তাহার শেষ শয়ন বিছাইয়াছেন। আকাশে গাঢ় শনিমা, বিশ্ববুকে তারই ছায়া। বিদায়ী আলোর ম্লানিমায় চারিদিক তখন বিষণ্ণতাময়। খোলা জানালার ঠিক সামনেই পড়িয়া আছে বিভার ব্যাধিক্লিষ্ট দেহখানি, রৌদ্রতপ্ত শুষ্ক ফুলটির মতো। এক ঝলক লাল আলো আসিয়া পড়িয়াছে তার পাণ্ডুর মুখে। বালিশ বিছানা সবই সেই লাল রঙে মাখামাখি হইয়াছে। রমেন নিঃশব্দে বিভার শিয়রে বসিয়া তার মাথায় আইস ব্যাগ ধরিয়াছিল। অসার স্তব্ধ দেহ, চোখ দুইটি নিমিলিত, শ্বাস প্রশ্বাসে শুধু জীবনের স্পন্দন অনুভূত হইতেছে। রমেন্দ্রের নির্নিমেষ দৃষ্টি বিভার সেই লালিমা বিজড়িত ক্লিষ্ট মুখে স্থাপিত। হরিনামের মালা লইয়া সন্তর্পণে নিষ্ঠা আচার বাঁচাইয়া মা দ্বার পার্শ্বে আসিয়া দাঁড়াইয়া বাঁকা মুখে প্রশ্ন করিলেন, কেমন বুঝছিস রমু? আজকের রাতটা কাটবে না আজই হয়ে যাবে, কি মনে হয়? ম্লান মুখে রমেন্দ্র উত্তর দিল, কি জানি, কিছুই বুঝছি না। ডাক্তারকে একবার খবর দিই, এসে দেখে যান। আর কেন বাবু, মিছে কতগুলো পয়সা অপব্যয় করা? এমনি তো কদিনে টাকার শ্রাদ্ধ হলো, আবার কেন ডাক্তার ডেকে টাকা নষ্ট করা? আর ডাক্তার ডাকতে হবে না, আমি বলছি। ও বড় জোর আজ কি কাল, মিছে ওষুধে ডাক্তারে আর কতগুলো টাকা খরচ করিসনি।
বউ পরের মেয়ে, তার জন্যে যা করা হয়েছে যথেষ্ট। আর কেন বাপু, যা রয় সয় তাই ভালো। রমেন উত্তর দিল না। উঠিয়া আইস ব্যাগটা বরফে পূর্ণ করিয়া আবার বিভার শিয়রে আসিয়া বসিল। বিভা চাহিয়া দেখিল, তার বিভ্রান্ত ব্যাকুল দৃষ্টি যেন কাকে খুঁজিতেছে। রমেন ঝুঁকিয়া তার মুখের উপর পড়িয়া ডাকিল, বিভা, বিভা। বিভা উত্তর দিল না। ব্যাকুল ব্যথিত কণ্ঠে বলিতে লাগিল, বলাই, বলাই, পালিয়ে যা ভাই, পালিয়ে যা, আর আসিস নি এখানে। এবার মারলে আর তোকে বাঁচতে হবে না। উফ, কি মারটাই মেরেছে, গায়ে যেন রক্ত ফুটে উঠেছে রে। আহা, তোমার কি দয়া মায়া নেই? ছোট ছেলে অসাবধানে না হয় সেন্টের শিশিটা ভেঙেই ফেলেছে, তাই বলে অমন করে কি মারে? মারলে কি শিশিটা ফিরে পাবে? তবে কেন মারলে ওকে? কেন মারলে অমন করে? ওর প্রতি আঘাত যে আমার গায়ে এসে লাগছে। ওফ, এত নিষ্ঠুর তুমি! এই প্রলাপ বাণী তীব্র কষাঘাতের মতো রমেন্দ্রের বুকে আসিয়া আঘাত করিল। বিভার জ্বর সেই দিন হইতে। সেদিন সামান্য কারণেই বলাই রমেন্দ্রর নিকট হইতে নির্দয়ভাবে প্রহৃত হইয়া এই গৃহ ত্যাগ করিয়াছিল। সারাদিন শুধু অনড়ভাবে বিভা খোদিত মূর্তির মতোই সেখানে দাঁড়াইয়া কাটাইয়াছে। শ্বশ্রুর রূঢ় তিরস্কার, গালাগালি কিছুতেই তাকে সে কক্ষের বাহির করিতে পারে নাই। সন্ধ্যার পর বাড়ি আসিয়া মাতার নিকট হইতে বিভার মহা অপরাধের বিবরণ শুনিয়া রুষ্টচিত্তে রমেন্দ্র যখন ঘরে আসিল, তখন প্রবল জ্বরে সংজ্ঞাহীনা বিভার দেহ মেঝের উপর লুটাইতেছে। তারপর 3 দিন এইভাবেই কাটিয়াছে। লুপ্ত চেতনা আর ফিরিয়া আসে নাই। প্রলাপবাণী ভিন্ন একটি কথাও সে উচ্চারণ করে নাই। চিকিৎসক শেষে জবাব দিয়া গিয়াছেন। বিভা আবার বলিয়া উঠিল, বলাই, বলাই, একটিবার আয় না ভাই, একবার আমি দেখে নি। এখনই আবার চলে যাস? আয় ভাই, আয়। বলাই, বলাই। মা দ্বারপ্রান্ত হইতে বিকৃত মুখে কহিলেন, আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যায়। মরতে বসেছেন তবু ঢং যায় না। বলাই আর বলাই, মরণ আর কি। বিভা সহসা ব্যস্তভাবে উঠিয়া বসিয়া ভয়ার্ত কণ্ঠে কহিল, চলে যা বলাই, চলে যা, এখনই আবার মারবে তোকে। আহা, কেন মরতে আমি তোকে এনেছিলুম এখানে? তাই না তোর এত শাস্তি? যা ভাই যা, আর আসিস নি। ওহ, ওহ, আর মেরো না, মেরো না। দেখছো কি হয়েছে ওর গায়ে? তোমার প্রাণে কি একটুও মমতা নেই? কাঁদিস নি বলাই, কাঁদিস নি। আর সইতে পারছি না। ওফ, কি কান্না! আমার বুকটা চিড়ে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। রমেন্দ্র তাকে ধরিয়া বিছানায় শোয়াইয়া দিল। ভ্রুকুঞ্চিত মুখে মা বলিলেন, দেখো একবার বজ্জাতি ওর, শুয়ে শুয়ে আমাদের গাল দিচ্ছে। মোরক, মোরক ডাইনি। 15 দিনের মধ্যে আমি ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে তুলি, মরুক। রমেন্দ্র একবার মুখ তুলিয়া চাহিল। মা তখন স্থান ত্যাগ করিতেছেন। আকাশের বুক হইতে দিবসের শেষ জ্যোতিটুকু তখন প্রায় মুছিয়া আসিয়াছে। লাল দুতিটুকু মিশাইয়া যাইতেই অন্ধকার মন্থর পদে অগ্রসর হইতে লাগিল। নিমিলিত চোখে মৃদু ক্ষীণ কণ্ঠে বিভা তখনও বলিতেছিল, মেরো না, ওকে আর না মেরে আমায় মারো, আমি সইতে পারবো, ওকে কিছু বলো না। পরদিন পুষ্পচন্দন চর্চিতা, অলক্তক সিন্দুর শোভিতা বিভার প্রাণহীন দেহ বাহিরের উঠানে রাখিয়া জনকতক আত্মীয় বন্ধু ঘেরিয়া বসিয়াছিলেন।
আরও কয়জন সঙ্গীর অপেক্ষায়। মৃতার শিয়রে বসিয়া রমেন্দ্র, দূরে বারান্দার উপর পড়িয়া মা বিনাইয়া বিনাইয়া বধূর জন্য কাঁদিতেছেন। সমাগত ব্যক্তিদের মধ্যে কেহ কেহ মৃতার জন্য দুঃখ প্রকাশ করিতেছেন। বিভার প্রশান্ত কমনীয় মুখ, মরণের স্পর্শ তাকে এতটুকুও রূপান্তরিত করে নাই। গভীর শান্তিতে সে যেন ঘুমাইয়া পড়িয়াছে। কিছুক্ষণ পরে কয়জন লোক কাঁধে গামছা ফেলিয়া আসিয়া দাঁড়াইল। তখন উপবিষ্টদের মধ্য হইতে একজন প্রবীণ ব্যক্তি বলিয়া উঠিলেন, আর দেরি নয় হে, উঠে পড়ো। গৃহিণী চিৎকারের মাত্রাটা আরো বাড়াইয়া তুলিলেন। রমেন্দ্র ও অন্য সকলে উঠিয়া দাঁড়াইল। ছিলা ছেঁড়া ধনুকের মতো ঠিক সেই সময় বলাই ছুটিয়া আসিয়া একেবারে বিভার দেহের উপর লুটাইয়া পড়িয়া বুক ফাটা আর্তকণ্ঠে ডাকিল, দিদি, 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 ও দিদি। সকলে হাঁ হাঁ করিয়া উঠিলেন। কেরে, কেরে ছোঁড়া? গৃহিণী কান্না ভুলিয়া চিৎকার করিয়া উঠিলেন, ওরে, ওরে সেই ছোঁড়া! ও মা, কি সর্বনাশ হলো মা! গয়লা ছোঁড়া ছুঁয়ে দিলে, বামুনের মেয়ের মরা! ও মা, কি হবে মা? তখন সকলে একসঙ্গে হৈ হৈ করিয়া উঠিল। বলাই কোনো দিকে না চাহিয়া তেমনি মর্মন্তুদ স্বরে বলিতে লাগিল, দিদি, দিদি, ওঠো দিদি, 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 ওঠো দিদি, কথা বলো আমার সঙ্গে। মর্মভেদী আকুল আহ্বানে সে যেন মহানিদ্রা হইতে তার দিদিকে জাগাইয়া তুলিতে চায়। সারা পৃথিবীর ডাকে ওর যে এই ঘুম আর ভাঙিবে না, হয়তো এ কথা তার জানা নাই। তাই সে কেবলই ডাকিতে লাগিল, দিদি, দিদি। প্রবীণ লোকটা আগাইয়া তার পিঠে একটা ধাক্কা দিয়া কহিলেন, এই ছোঁড়া, ওঠ, ওঠ বলছি, মেয়েরে হাড় ভেঙে দেব নইলে। কোনো কথা বলাইয়ের কানে গেল কিনা কে জানে, সে একভাবেই কাঁদিয়া বলিতে লাগিল, দিদি, দিদি, দিদি। তার মাতামহ খানিকটা দূরে পথের উপর দাঁড়াইয়া ভীত নেত্রে চাহিয়াছিল। তাকে লক্ষ্য করিয়া রমেন্দ্রের মাতা কহিলেন, বেয়াক্কেল বুড়ো, হাঁ করে দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? ডাক না তোর নাতিকে, ডাক। কি বলে ওকে ছেড়ে দিয়েছিস তুই? অপ্রতিভ ক্ষুব্ধ কণ্ঠে বৃদ্ধ কহিল, ও যে অমন করে এসে পড়বে তা আমি ভাবিনি মা। শুনে পর্যন্ত কেঁদে সারা হচ্ছে, চোখে চোখে রেখেছি, তা সত্ত্বেও হঠাৎ কখন ছুটে চলে এলো। ছুটে চলে এলো? ন্যাকামি! ডাক শিগগির ওকে, নইলে মেরে খুন করে ফেলবো। কি বজ্জাত ছেলে, কিছুতেই ওঠে না যে। বৃদ্ধ দূরে দাঁড়াইয়া ডাকিতে লাগিল। বলাই উঠিল না। বিভার মুখখানা দুই হাতে ধরিয়া আকুল কণ্ঠে ডাকিতে লাগিল, দিদি, দিদি, একটা কথা বলো। আমি কদিন আসিনি বলে তুমি রাগ করেছ? ও দিদি, একটা কথা বলো দিদি। না, এ তো ভালো জ্বালা হলো দেখছি। মার না খেলে ও কিছুতেই উঠবে না দেখছি। দে তো নিতাই, ওকে ঘা কতক চর। আদেশপ্রাপ্ত নিতাই আগাইয়া আসিয়া তাকে টানিয়া তুলিতেই তার হাত ছাড়াইয়া বলাই আবার বিভার বুকের উপর গিয়া পড়িল। প্রবীণ লোকটি নিজেই এবার আসিয়া তার কান দুটা ধরিয়া টানিয়া তুলিয়া একটা প্রচণ্ড ধাক্কা দিয়া তাকে খানিকটা দূরে সরাইয়া ফেলিলেন। বৃদ্ধ ব্যস্তভাবে ছুটিয়া আসিয়া বলাইয়ের হাত দুটা ধরিয়া তাকে বাড়ির দিকে টানিয়া লইয়া চলিল। বালকের আকুল কণ্ঠ তখনও ধ্বনিত হইতেছিল, দিদি, দিদি। সব বাহিরা হরিধ্বনির সঙ্গে খাট তুলিল। মা কাঁদিতে লাগিলেন, ও মা, আমার ঘরের লক্ষ্মী, ও মা, আমার সোনার পিতিমে, কোথায় গেলি মা? ও মা, তোমায় ছেড়ে আমি কি নিয়ে থাকবো মা? ওরে রমে, ক্যাশ বাক্স চাবিটা আমায় দিয়ে যা,
তুই আবার কোথায় হারিয়ে ফেলবি? ওরে রমে, চুড়ি কগাছ খুলে সিন্ধুকে রেখেছিস তো? কানের দুল দুটো, হাড় ছড়া, সোনার নোয়া গাছটা হারায়নি তো? আচ্ছা। ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? ও মা, আমি কি করে থাকবো মা? ও মা, কোন দোষে আমায় ছেড়ে গেলি মা? ওরমু, দেখিস টাকা যেন বেশি খরচ করিস নে, তোর সব বাড়াবাড়ি কি না? দিন 3 পর কার্যস্থান হইতে ফিরিয়া আসিয়া রমেন্দ্র জিজ্ঞাসা করিল, কে কাঁদছে মা? মা তোলা উনানে ছেলের বৈকালিক আহারের জন্য লুচি ভাজিতেছিলেন। সাজানো রেকাবিখানা ছেলের সম্মুখে ধরিয়া দিয়া কহিলেন, সেই ছোঁড়াটা আজ মরে গেল কি না, তাই ওর দিদিমা কাঁদছে। আয় তুই খেতে বস। ভেবে ভেবে তুইও যে যাবার দাখিল হলি। এতই বা কি, বউ কি আর কারো মরে না, তার জন্যে এত কেন? রমেন্দ্র সেই কথার উত্তর না দিয়া ব্যগ্রভাবে কহিল, বলাই মারা গেছে? কি হয়েছিল তার? জ্বর, সেই রাত থেকেই জ্বর, আজ দুপুরে শেষ হয়ে গেল। শুনলুম সে আর ওঠেও নি, খায়ও নি, কারো সঙ্গে কথাও বলেনি। কে জানে বাপু, কি যে সব ঢঙের মরণ হয়েছে, দেখলে হাড় জ্বলে যায়। রমেন্দ্র নীরবে উঠিয়া একখানা টুলের উপর বসিয়া পড়িল। বিরক্তভাবে মা কহিলেন, তোর আবার হলো কি? রমেন্দ্র কথা কহিল না। অপরাহ্নের উতল হাওয়ায় বলাইয়ের দিদিমার আর্তকণ্ঠ ভাসিয়া আসিতে লাগিল। বলাই, বলাই, বলাই রে, বলাই, 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 বলাই। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ রচিত একটি ছোট গল্প, মরমী। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।